হ্যালো এভরিওয়ান, আমরা মাধ্যমিকের এবিটির ফিজিক্যাল সায়েন্সের কোয়েশ্চেন পেপার সলভ করছিলাম। তো আজকে আমরা 121 নম্বর পেজের কোয়েশ্চেনগুলো সলভ করব। ওকে, তো ফার্স্ট যে কোয়েশ্চেনটা সেটা কি বলছে দেখো, বলছে জীবাশ্ম জ্বালানি নয় যেটি, মানে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা সেটা আমাকে বলতে হবে। ওকে, তাহলে জীবাশ্ম জ্বালানিটা কি এটা তোমাকে জানতে হবে। এখানে অপশন দিয়েছে দেখো, কয়লা, পেট্রোলিয়াম, কাঠ, এবং লাস্ট যে অপশনটা দিয়েছে এটা ডি অপশন হবে। এটা সেটা কি বলছে, কোনোটিই নয়। আচ্ছা, জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝানো হয়? ধরো কোনো প্রাণীকে, মানে বা কোনো প্রাণী বা কোনো কাঠ, মানে কোনো গাছগাছালি হতে পারে, ধরো লক্ষ লক্ষ বছর ধরে যদি মাটির নিচে যদি চাপা পড়ে থাকে, মাটির নিচে বলতে তুমি বলবে হ্যাঁ মাটি একটুখানি খুঁড়ে নিয়ে আমি দিয়ে চাপা দিয়ে দিলাম, এরকম কি না, অনেকটা গভীরে থাকতে হবে। ওকে, মানে জাস্ট 1 মিটার 2 মিটার গভীরে দিলেই কিন্তু হবে না, অনেকটা গভীরে থাকতে হবে। যতটা গভীরে গেলে পরে আমাদের যে পৃথিবীটা রয়েছে না, পৃথিবীর কেন্দ্রের দিকে কী রয়েছে, যত তুমি কেন্দ্রের দিকে যাবে তত তুমি কী মানে টেম্পারেচার ইনক্রিজ করবে। ঠিক আছে, তো সেরকম যে হটনেসটাতে পায় সেরকম মানে সেরকম টেম্পারেচারের দিকে যেতে হবে। ঠিক আছে, তো লক্ষ লক্ষ বছর ধরে যদি কোনো মানে প্রাণী যদি মাটির নিচে যদি চাপা পড়ে থাকে, তখন সেগুলো কি হয় বলো তো, পচে গলে গিয়ে পেট্রোলিয়াম উৎপন্ন করে। যদি প্রাণী হয়ে থাকে, ধরো কোনো বাঘ মারা গেছে বা কোনো যে কোনো মানুষ হতে পারে, যে কোনো কিছু হতে পারে, তারা যদি মারা যায়, হ্যাঁ, তারা যদি ধরো মাটির নিচে এরকম চাপা পড়ে থাকে, তো লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে থাকার দরুন তারা কী হয়, গলে পচে গিয়ে তেল উৎপন্ন করে, মানে পেট্রোলিয়াম উৎপন্ন করে। যেরকম আমরা এই যে গাড়িতে তেল ভরি, পেট্রোল ভরি, ডিজেল ভরি, কেরোসিন তেল নিয়ে আসি আমরা, সেগুলো আমরা পাই। বুঝতে পারলে? তো সেগুলো কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ ওগুলো। ঠিক আছে, তারপরে যেরকম যে কয়লা, কয়লা কী করে পাই বলো তো আমরা? এই যে কাঠ, মানে ধরো গাছ, একটা গাছ ধরো মারা গেছে বা গাছ কেটেছি, সেটা মাটির মানে রাখতে রাখতে কি মাটির নিচে আস্তে 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 না মাটির অনেক গভীরে চলে গেছে। ঠিক আছে, তো লক্ষ লক্ষ বছর পরে সেই যে মানে কাঠটা মাটির ভেতরে রয়েছে, সেটা কি আস্তে 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 সেটা কয়লায় উৎপন্ন হয়ে যায়। বুঝতে পারলে? তো এইভাবে তুমি তুমি কি কয়লা পেতে পারো, পেট্রোলিয়াম পেতে পারো। তাহলে এগুলো কি, এগুলো সবই কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ। বাট কাঠ কিন্তু জীবাশ্ম জ্বালানির উদাহরণ না। তাহলে এখানে আমাদের বলেছে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা, তাহলে কাঠ হচ্ছে তোমার জীবাশ্ম জ্বালানি নয়। একদম কাঠ জীবাশ্ম জ্বালানি নয়, বাট কাঠ যদি তুমি মাটির নিচে যদি লক্ষ লক্ষ বছর ধরে চাপা পড়ে থাকে, তার ফলে কি সেই কাঠটা কয়লায় উৎপন্ন হয়ে যায়। বুঝতে পারলে? তখন সেটাকে বলে আমরা জীবাশ্ম জ্বালানি। দেখো, কথার মধ্যে সব কিছু লুকিয়ে রয়েছে। জীবাশ্ম জ্বালানি, জ্বালানি মানে যেগুলোকে দহন করতে পারবো, মানে জ্বালাতে পারবো। জীবাশ্ম মানেই তো বুঝতে পারছো তুমি যে হ্যাঁ ভাই, অনেক মানে পুরনো জিনিস, অনেক মাটির নিচে থাকবে, অনেক বছর ধরে থাকবে, তাই না? আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে কোনটি 0 কেলভিনের সমান? 0 কেলভিন মানে আমাদের যে ইউনিভার্স, আমাদের ইউনিভার্সের সবচাইতে মিনিমাম যে টেম্পারেচার, মানে যে টেম্পারেচার তুমি সবচাইতে মিনিমাম, মানে অ্যাকচুয়ালি রিচ করা পসিবল নয়, এই 0 কেলভিনে কখনোই রিচ করা পসিবল নয়। তোমরা যদি কখনো বড় হও, যখন লো টেম্পারেচার ফিজিক্স যখন তোমরা পড়বে, তখন দেখতে পাবে যে 0 কেলভিন টেম্পারেচার যাওয়া কিন্তু অনেকটা কঠিন। বুঝতে পারলে? অনেক মেথড রয়েছে, যেসব মেথডের সাহায্যে আমরা ওই দিকে যাওয়ার চেষ্টা করছি, বাট 0 কেলভিনে যেতে পারি না আমরা। তো থিওরিটিক্যালি ইউনিভার্সের সবচাইতে লোয়েস্ট যে টেম্পারেচার, সেটা হচ্ছে তোমার 0 কেলভিন টেম্পারেচার, অথবা বলে থাকি আমরা কি -273 ডিগ্রি সেলসিয়াস। এটা কি সেলসিয়াস স্কেলে, আর 0 কেলভিন হচ্ছে তোমার এটা কি মানে তোমার কেলভিন স্কেলে। এই যে 0 কেলভিন বা -273 ডিগ্রি সেলসিয়াস, এগুলোকে আমরা সাধারণত বলে থাকি কি পরম শূন্য টেম্পারেচার বা পরম শূন্য তাপমাত্রা। পরম শূন্য মানে একদম পরম, বুঝতে পারছো? অ্যাবসলিউট, একদম একদম পুরো অ্যাবসলিউট জিরো ভ্যালু বলি আমরা। ওকে, আচ্ছা, এখানে কোশ্চেনটা কি বলেছে দেখো, বলছে 0 কেলভিন কার সাথে সমান? এখানে ফারেনহাইট বলেছে। তোমাকে একটা রিলেশন জানতে হবে। সেই রিলেশনটা কি দেখো, এই জিনিসগুলো একটু মনে রাখবে। আমি একটা সূত্র লিখে দিচ্ছি, দেখাচ্ছি। ধরো তুমি কি জানো, সেলসিয়াস স্কেল আর যে ফারেনহাইট স্কেল, তাদের মধ্যে একটা রিলেশন রয়েছে। সেটা বলছে না কীরকম হয়, C - 0 ডিভাইডেড বাই
100 মাইনাস 0 ইকুয়াল টু ফারেনহাইট স্কেল লিখছি, সুতরাং f মাইনাস 32 ডিভাইডেড বাই, যেটা হয় ম্যাক্সিমামটা হয় তোমার 212, মানে এটা ফারেনহাইট স্কেলের ম্যাক্সিমাম স্কেল, মাইনাস মিনিমামটা কত হয় বলো, 32 হয়, ইকুয়াল টু, আমি কেলভিন স্কেলটা দেখিয়ে দিই, আর একটা হয় যেটা দরকার হয় না, সেটা কেলভিন স্কেলটা বললে হবে শুধু, কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273। ওকে, এইটা এই রিলেশনটা একটু মনে রাখার চেষ্টা করবে, তাহলে কি যে কোনো কোশ্চেন দিক না কেন তুমি এখান থেকে করতে পারবে। ওকে, তাহলে এখান থেকে যদি আমি মানে এটাকে সিম্পলিফাই যদি করি একটু, তাহলে কেমন লাগবে দেখতে, দেখো জাস্ট দুটো করে দেখাই, এটা দেখাই প্রথমে। ওকে, তাহলে সি বাই 100 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 212 মাইনাস 32, তাহলে এটা কত হচ্ছে দেখো, 0 হচ্ছে, 3 3 4 5 6 7 8 9 10 11 8, মানে 180, তাই না? তাহলে এটাকে যদি কাটাকাটি করে আমরা সি বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 বাই 9, তোমরা হয়তো এরকম সূত্র পড়েছো, হয়তো এরকমভাবে মুখস্থ করেছো তোমরা। অ্যাকচুয়ালি যেটা হয় সেখানে কি হয়, সি মাইনাস 0, এটা তোমার লোয়েস্ট স্কেলটা লিখে আমরা, ডিভাইডেড বাই এই হাই মানে ম্যাক্সিমাম যে স্কেল মাইনাস মিনিমাম স্কেল, ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের ভ্যালুটা মাইনাস মিনিমাম স্কেল ডিভাইডেড বাই ফারেনহাইট স্কেলের হচ্ছে তোমার ম্যাক্সিমাম ভ্যালু মাইনাস মিনিমাম ভ্যালু, এইভাবে লেখা হয়ে থাকে। ঠিক আছে, অসুবিধা কিছু নেই। তুমি যদি এবার এর সাথে রিলেশন দেখতে চাও, তাহলে এখানে যেটা হবে, মানে যদি সি আর কে এর সাথে যদি দেখো তুমি, তাহলে সি বাই তুমি লিখবে 100 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই এখানে 100 হবে, 373 মাইনাস 273 মানে 100 হবে। তাহলে কাটাকাটি করলে কী থাকছে দেখো, সি ইকুয়াল টু কে মাইনাস 273, তাই না? বা তুমি এটা কীরকম বলতে পারো যে কে ইকুয়াল টু সি প্লাস 273। আমরা হয়তো অনেকে এরকমও লিখে থাকি যে কে কেলভিন স্কেলে ক্যাপিটাল টি দিয়ে লেখা হয়ে থাকে, সেলসিয়াস স্কেল আমরা স্মল টি দিয়ে লিখে থাকি, প্লাস 273, এরকম আমরা কিন্তু অনেকে লিখে থাকি, কোনো অসুবিধা নেই, বুঝতে পারলে? আচ্ছা, তোমাকে দেখো কেলভিন স্কেল বলে দিয়েছে, সেখান থেকে ফারেনহাইট স্কেল আসতে হবে, তাহলে রিলেশনটা তুমি ইউজ করো, তাহলে তুমি লিখবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই কত ছিল বলো, 212 মাইনাস 32 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 373 মাইনাস 273, তাহলে এটা কাটাকাটি করলে পরে এখান থেকে আসছে দেখো এফ মাইনাস 32 ডিভাইডেড বাই, এটা করলে 180 আসবে, ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 100, এটা কাটাকাটি করলে এখানে 9 থাকবে, এখানে 9 থাকবে, এখানে 5 থাকবে। ওকে, তাহলে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু কে মাইনাস 273 ডিভাইডেড বাই 5। ওকে, তাহলে কে এর ভ্যালুটা তুমি এখানে পুট করে দেবে, সেখান থেকে তুমি এফ এর ভ্যালু ক্যালকুলেট করতে পারবে। তাহলে করে দেখাই এবার আমি, সাপোজ ইফ কে মানে কেলভিন স্কেলে যদি বলে 0 কেলভিন, তাহলে তুমি কি বলবে, পুট করে দাও এখানে। তাহলে সুতরাং তুমি লিখবে এফ মাইনাস 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু, এটা 0 মাইনাস 273 অ্যাজ ইট ইজ থাকবে ডিভাইডেড বাই 5, রাইট? তো এটাকে তুমি একটুখানি সিম্পলিফাই করো, তাহলে এফ মাইনাস 32 ইকুয়াল টু মাইনাস থাকছে 273 ইন্টু 9 ডিভাইডেড বাই 5। ওকে, তো এটাকে কাটাকাটি করলে কত হয় দেখা যাক একটুখানি, তারপর আবার 32 যোগ করতে হবে, তাই না? তাহলে এটা যদি কাটাকাটি করি আমরা, 273 ইন্টু 9 ডিভাইডেড বাই 5 হলো মানে 491 এরকম আসছে। এফ মাইনাস 32 ইকুয়াল টু মাইনাস 491.4, তাহলে এই ব্যাটাকে ডান দিকে নিয়ে আসবো আমি, তাহলে সুতরাং আমি লিখবো এরকমভাবে যে এফ ইকুয়াল টু মাইনাস 491.4, এটা এদিকে আসলে প্লাস হবে, মানে আলটিমেট মাইনাস হবে, মাইনাসের সাইনটা হবে, সুতরাং মাইনাস
-32 মানে এইটা আসছে যে এফ ইকুয়াল টু মাইনাস বড়টা সাইন হয় -459.4 এত ডিগ্রি ফারেনহাইট। বুঝতে পারলে? তাহলে এইভাবে তোমাকে ক্যালকুলেট করে বের করতে হবে। জাস্ট একদম সিম্পল জিনিস, তোমাকে একটুখানি বুঝে বুঝে করতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। এখানে 0.4টা লিখে নিই, ফাইন, অসুবিধা নেই, এটা তোমার আনসার হবে। বুঝতে পারলে? তো যাই দিক না কেন আশা করি করতে পারবে। তাহলে এই মানে কেলভিন স্কেল এবং যে ডিগ্রি বলো ফারেনহাইট বলো, এদের মধ্যে একটা রিলেশন থেকে একটা প্রশ্ন তোমাকে দেবে। মানে মেনলি তোমাকে এই রিলেশনটা একটুখানি মনে রাখতে হবে, এই জিনিসটা একটু মনে রাখতে হবে, বুঝতে হবে। বুঝতে পারলে তুমি মনে রাখতে পারবে, তাহলে তুমি করতে পারবে। বুঝতে পারলে? আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো কি বলছে। বলছে বাষ্প ঘনত্বের একক কী? দেখো, বাষ্প ঘনত্বের কোনো একক হয় না, তাহলে বাষ্প ঘনত্বের ডেফিনেশনটা একটু জানা দরকার, জেনে নাও, কিছু অসুবিধা নেই। বাষ্প ঘনত্ব কাকে বলে, তাই তো? দেখো, বাষ্প ঘনত্ব বলতে যেটা বুঝি আমরা, বাষ্প ঘনত্ব, তো মানে এটাকে যদি আমি ডি দিয়ে লিখি, এটাকে ডি দিয়ে লেখা হয়ে থাকে। দেখো, ধরো মানে তুমি একটা গ্যাস নিলে, যে কোনো গ্যাস, ইউনিভার্সের যে কোনো গ্যাস তুমি কনসিডার করলে, একটা আয়তনের গ্যাস নিয়েছো তুমি, মানে একটা টেম্পারেচার, নির্দিষ্ট একটা টেম্পারেচার, নির্দিষ্ট একটা প্রেশার, নির্দিষ্ট টেম্পারেচার, নির্দিষ্ট একটা প্রেশারে তুমি একটা একটা আয়তনে একটা গ্যাস নিয়েছো তুমি, ঠিক আছে? সেই গ্যাসটার ভর ডিভাইডেড বাই ওই যে টেম্পারেচারটা তুমি নিয়েছিলে, সেই টেম্পারেচার এবং সেই প্রেশারে এবং সেই আয়তনেই হাইড্রোজেন গ্যাসের যে ভর হবে, মানে মাস হাইড্রোজেন, এটা এনি গ্যাস, মানে যে কোনো গ্যাসের ক্ষেত্রে ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের যে ভর হবে, তাদের যে রেশিওটা, সেটাকে বলা হয়ে থাকে বাষ্প ঘনত্ব। এবার আমাকে একটা কথা বলো, আচ্ছা জিনিসটা কি বোঝাতে পারলাম? মানে এরকম ঘটনাটা, ধরো এখানে একটা ভি মানে টি টেম্পারেচার, ভি ভলিউম, পি প্রেশারে একটা গ্যাস রয়েছে। সাপোজ আমি কথার কথা বলছি, অক্সিজেন গ্যাস রয়েছে, ওকে? এবার তুমি কি করলে, নিচেও টি টেম্পারেচার, ভি ভলিউম, পি প্রেশারের হাইড্রোজেন গ্যাস নিলে তুমি, বুঝতে পারলে? এদের যে রেশিওটা, এটাকে তুমি বলবে কি, তার বাষ্প ঘনত্ব। এদের রেশিওটাকে বলে বাষ্প ঘনত্ব, মানে হাইড্রোজেন গ্যাসের রেসপেক্টে কোনো গ্যাসের যে ভর, সেটাকেই বলে তার বাষ্প ঘনত্ব। বুঝতে পারলে? আচ্ছা, বুঝলাম। তাহলে এখানে দুজনে দেখো মাসের রেশিও, তাহলে এর কোনো ইউনিট হবে না, সুতরাং কি ইউনিটলেস হবে, ইউনিটলেস এবং ডাইমেনশন লেসও হবে, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার হয়েছে? এইবার এখান থেকে দেখো তুমি একটা ফর্মুলা তুমি এখান থেকে বলতে পারবে কি, যে ডি ইকুয়াল টু যে কোনো গ্যাসের ভর ডিভাইডেড বাই হাইড্রোজেন গ্যাসের ভর কত হবে, 2 হবে, তাই না? H2 লিখছো তুমি 2, ওকে? তো যেহেতু হাইড্রোজেন গ্যাস বলছো তুমি না, তাই তুমি 2 লিখছো, কারণ হাইড্রোজেন মানে কি 1 হয়, মানে হাইড্রোজেনের ক্ষেত্রে কি একটা ইলেকট্রন থাকে, একটা ইয়ে থাকে, কি বলে মানে নিউক্লিয়াসে কি একটাই প্রোটন থাকে, তাই তো? নিউক্লিয়াসে জাস্ট একটাই প্রোটন সংখ্যা রয়েছে, তাহলে এর যে অ্যাটমিক নাম্বার, সেটা কত, 1 হবে, এর অ্যাটমিক নাম্বার 1 হবে। ক্লিয়ার হয়েছে? এর মাস নাম্বার কত, মাস নাম্বারও ভাই 1 হবে, তাই নাকি? মাস নাম্বারও 1 হবে। নিউটন নাম্বার কি আছে? না, নিউটন নাম্বার নেই, 0, কোনো অসুবিধা নেই। এবার এটা হাইড্রোজেন অ্যাটম, এটা আমি যেটা লিখেছি এটা অ্যাটম, এটা দিস ইজ অ্যাটম। বাট আমি কথা বলছি গ্যাসের। গ্যাস মানে কি, দুটো হাইড্রোজেনকে যুক্ত করে নিয়ে গ্যাস উৎপন্ন করবো আমি, মানে দুটো হাইড্রোজেন অ্যাটমকে যখন যুক্ত করে তখন কি সেটা গ্যাস উৎপন্ন করে। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটমের ভর মনে করো 1, সাপোজ বললাম গ্রাম, তাহলে দুটো হাইড্রোজেনের ক্ষেত্রে কী বলবো, 2 গ্রাম। বুঝতে পারলে? তাই এখানে আমরা 2 ইউজ করলাম। আশা করি জিনিসটা বোঝাতে পারছি আমি। আচ্ছা, সিম্পল হইতে বোঝার চেষ্টা করো। এটা এই সূত্রটাই কিন্তু আমরা লিখে থাকি সাধারণত, যে এম ইকুয়াল টু 2D, তাই না? এইখান থেকে কিন্তু প্রবলেম কিন্তু দেয় প্রত্যেকটা, মানে টেস্ট পেপারে তুমি এই জিনিসটা দেখতে পাচ্ছ। তাহলে এই জিনিসগুলোকে ভালো করে তৈরি করে নাও, হ্যাঁ? তাহলে এর কোনো কি একক হবে না, তোমার আনসার। নেক্সট কোয়েশ্চেন দেখো,
বলছে যেটি আলোকরশ্মির জ্যামিতিক ধর্ম নেই, জিওমেট্রিক্যাল প্রপার্টি, রাইট। জিওমেট্রিক্যাল প্রপার্টি মানে কি সেটা তোমাকে একটু বুঝতে হবে। মানে জিওমেট্রিক্যাল মানে দেখো ওই জিওমেট্রি মানে তুমি ছবি দিয়ে বেশি করে জিনিসটাকে দেখাবে। যেরকম রিফ্লেকশনের কথা যদি বলি আমরা, রিফ্লেকশন মানে কি, ধরো লাইটের রিফ্লেকশনের কথা যদি বলি আমরা কি বলি, এরকম একটা মিডিয়াম রয়েছে, রাইট। ধরো এ বি একটা মিডিয়াম, ওকে, মনে করো এটা আয়না বলতে পারো তুমি, আয়না, এবং আয়না করে দিলাম। কি হয় ঘটনাটা এরকম হয় না, লাইট এসে পড়লো, যে বিন্দুতে পড়ে সেই বিন্দুতে তুমি কী করো, তুমি একটা অভিলম্ব ড্র করো, রাইট, নর্মাল ড্র করো, তুমি অভিলম্ব ড্র করো। রিফ্লেকশনের ল তোমরা পড়েছো নিশ্চয়ই, এটা ইনসিডেন্ট লাইট, মানে কি বলে আপাতিত রশ্মি, ইনসিডেন্ট লাইট। যে অ্যাঙ্গেলটা উৎপন্ন করে সেটাকে বলে আমরা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, রাইট। তাহলে এটাকে ধরলাম সাপোজ আই, ইনসিডেন্ট আই ফর ইনসিডেন্ট অ্যাঙ্গেল। এবার রিফ্লেকশনের ল বলছে যে অ্যাঙ্গেলে পড়ে ঠিক সেই অ্যাঙ্গেলেই বেরিয়ে যায়, এভাবে রিফ্লেক্ট, মানে সেই মিডিয়ামে যে মিডিয়াম থেকে লাইটটা আসলো ঠিক সেই মিডিয়ামে কি রিফ্লেক্ট করে যাবে, এটাকে বলে রিফ্লেকশনের ল, ওকে। তাহলে যে মানে এই যে অ্যাঙ্গেল একটা রিফ্লেক্ট হয়ে গেল, এই অ্যাঙ্গেলটাকে বলে আমরা কি রিফ্লেকশন অ্যাঙ্গেল, ওকে, রিফ্লেক্টেড অ্যাঙ্গেল। তাহলে এটা কি রিফ্লেক্টেড লাইট, রে বলে থাকি আমরা, রিফ্লেক্টেড রে অর লাইট, রশ্মি। তাহলে এইখানে দেখো তুমি একটা জিওমেট্রির ব্যাপার কিন্তু তুমি খুব হাইলাইট করছো, জিওমেট্রিক্যাল, তাই না? তাই রিফ্লেকশন কি, এটা জিওমেট্রিকে রিপ্রেজেন্ট করে। সিমিলারলি তুমি যদি এখানটায় রিফ্র্যাকশন দেখতে চাও, ধরো এটা একটা মিডিয়াম, সাপোজ দিস ইজ মিডিয়াম 1 and দিস ইজ মিডিয়াম 2, হতে পারে এটা বায়ো মিডিয়াম, ইমাজিন করো দিস ইজ বায়ু, মানে আর এটা তোমার কি এটা মনে করো তোমার জল, ঘন মাধ্যম এটা। তাহলে কি হবে, ধরো বায়ু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যখন রশ্মি আসে তখন কি হয়, অভিলম্বের দিকে সরে আসবে, এরকম অভিলম্বের দিকে সরে আসলো, এটা কি এটা রিফ্র্যাক্টেড, মানে প্রতিসৃত রশ্মি, রে, ওকে। এটা হতে পারে একটা অ্যাঙ্গেল করেছে সাপোজ সে R1 বা সামথিং লাইক দ্যাট, ওকে, যা খুশি বলো তুমি, অসুবিধা কিছু নেই। এবার তাহলে দেখো এখানে দেখো জিওমেট্রি ব্যাপার তুমি দেখছো তুমি, তাই না? তাহলে জিওমেট্রিটা খুব ইম্পর্টেন্ট এখানটা, রিফ্লেকশন, রিফ্র্যাকশন, এদের ক্ষেত্রে জিওমেট্রিটা ইম্পর্টেন্ট। বাট বলছে জিওমেট্রির ধর্ম কোনটা নয়, বিচ্ছুরণ এটাও কিন্তু একটা জিওমেট্রির মানে প্রপার্টি শো করে। বাট কেন বলছি, যখন তুমি দেখবে প্রিজম নেবে, তুমি এই প্রিজম নিচ্ছ তুমি, ওকে, এই রশ্মি এলো, এ কী করলো, এটা কিন্তু অনেকগুলো রশ্মিতে ভেঙে গেল এরকম, তাই না? এরকম অনেকগুলো রশ্মিতে ভেঙে গেল, আমি একটা কালিতে দেখালাম, অনেকগুলো রশ্মিতে ভেঙে গেল, তার বিচ্ছুরণ হলো। জিওমেট্রিক্যালি আমরা এখান থেকে জিনিসটাকে অবজার্ভ করতে পারছি। বাট এই যে ব্যতিচারটা কিন্তু কোনো জিওমেট্রিক্যাল প্রপার্টি নয়, ব্যতিচার হচ্ছে তোমার ব্যতিচার ইংলিশে বলা হচ্ছে কী বলে ইন্টারফারেন্স, রাইট। ইন্টারফারেন্স পাই আমরা, ডিফ্র্যাকশন পাই আমরা, তারপরে পোলারাইজেশন পাই আমরা, ওকে। তো এই যে ইন্টারফারেন্স ব্যতিচার যেটা, এটা হচ্ছে তোমার কি ফিজিক্যাল প্রপার্টি, এটাকে একটা ফিজিক্যাল প্রপার্টি। জিনিসটা কেমন হয় তোমরা আস্তে আস্তে পড়বে, চাপ নেই। আমি এখানে টোটালি এক্সপ্লেন করছি না পুরো ব্যতিচার জিনিসটা কি, ঠিক আছে? মানে একটা স্মল ছিদ্রের মধ্যে যখন লাইট যাচ্ছে তখন কি সেখানে একটা মানে এরকম তোমরা লাইট দেখতে পাবে, এরকম একটা কোনো একটা ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট, এরকম দেখতে পাবে তোমরা, ঠিক আছে? এইটা একটা ব্যতিচার, এটা হচ্ছে তোমার ফিজিক্যাল প্রপার্টি, এটা কোনো জিওমেট্রিক্যাল ব্যাপার এখানে থাকে না, এখানে ফিজিক্যাল প্রপার্টি থাকে এখানে, ঠিক আছে? তো তার জন্য বলতে পারি আমরা কি ব্যতিচার কি, এটা তো ফিজিক্যাল প্রপার্টি শো করে, ক্লিয়ার? আচ্ছা, ইন্টারফারেন্স মানে ব্যাপার হচ্ছে ইন্টারফেয়ার করে, হ্যাঁ, মানে দুটো আলোকরশ্মি মানে মনোক্রোম্যাটিক হতে, মানে কন্ডিশন রয়েছে মনোক্রোম্যাটিক দুটো লাইট একটা তোমার কোহেরেন্ট সোর্সের মধ্যে যদি আসে তারা,
মানে কোহেরেন্ট সোর্স কি, এগুলো খুব ইম্পর্ট্যান্ট জিনিস, ঠিক আছে। সুসংগত যে মানে সোর্স আর কি, উৎস, সেগুলো জিনিসগুলো কি খুব ইম্পর্ট্যান্ট, এগুলো ব্যতিচারের কন্ডিশনের জন্য। ব্যতিচারের জন্য অনেক কন্ডিশন রয়েছে আর কি, ঠিক আছে। তো সুসংগত উৎস বা যে কোহেরেন্ট সোর্স, দুটো কোহেরেন্ট সোর্স তুমি নাও, তুমি ধরো দুটো কোহেরেন্ট সোর্স, এই দুটো কোহেরেন্ট সোর্স, জাস্ট একটুখানি আমি বলে দিচ্ছি। কোহেরেন্ট সোর্স মানে যেখানে কি দুজনের মধ্যে কি ফেজ ডিফারেন্সটা কনস্ট্যান্ট হতে হবে, ঠিক আছে। ফেজ ডিফারেন্সটা অলওয়েজ কনস্ট্যান্ট হতে মানে টাইমের উপর ডিপেন্ডেন্ট হবে না। তো এই দুটো কোহেরেন্ট সোর্স যখন লাইট যখন আসে, ধরো একটা লাইট আসলো, এখান থেকে একটা লাইট আসলো, দিয়ে তারা ওভারল্যাপ করলো মানে সুপার ইম্পোজ করলো। সুপার ইম্পোজ যদি করে স্ক্রিনের মধ্যে, এটা স্ক্রিন, এটা দিস ইজ স্ক্রিন, ওকে, এটা স্ক্রিন বলতে পারো তুমি। তাহলে স্ক্রিনের উপর যখন সুপার ইম্পোজ করে তখন সেই স্ক্রিনের উপরে আমরা একটা প্যাটার্ন দেখতে পাই, লাইটের একটা কি প্যাটার্ন দেখতে পাই। সেই লাইটের প্যাটার্নটা ঠিক এইরকম হয়, যেটা বললাম। এরকম যদি আমি প্যাটার্নটা দেখাই, জাস্ট কোনো জায়গাতে ব্রাইট স্পট, কোনো জায়গাতে ডার্ক স্পট, এরকম ব্রাইট স্পট দেখা যায়, ডার্ক স্পট দেখা যায়। একটু গুগল করে দেখবে তোমরা, দেখবে অনেকে এরকম শর্ট ভিডিও বানিয়ে রেখে দিয়েছে ইন্টারফারেন্সের। ব্রাইট স্পট, ডার্ক স্পট, ব্রাইট স্পট, ডার্ক স্পট, এরকম ব্রাইট স্পট, ডার্ক স্পট দেখা যায়, ঠিক আছে। ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট রয়েছে, যে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টের দ্বারা কিন্তু আমরা এই ব্যতিচার কিন্তু আমরা দেখতে পাই। এটা কি, এটা তার ফিজিক্যাল প্রপার্টি। দেখো এখানে কোনো স্ট্রাকচারের ব্যাপার নেই, এটা লাইটের ফিজিক্যাল প্রপার্টি বাবা, বুঝতে পারলে। লাইট একটা মানে ইন্টারেস্টিং একটা ফিজিক্স বলতে পারো তুমি একটা, ঠিক আছে। যাই হোক, লাইট নিয়ে অনেক কিছু পড়বে, যত আরও বড় হবে আরও অনেক কিছু জানতে পারবে লাইটের সম্পর্কে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা কী বলছে দেখো, বলছে কোন জোটটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ যখন বিচ্ছুরণ হয় তখন কি হয়? বেনিয়া সহকলা, ভিবগিয়র, তাই না? কি হয়? ভায়োলেট আর কি রেড, তাহলে এই দুটোই কি প্রান্তিক, তাই না? এটা প্রান্তিক এবং এটা প্রান্তিক, তাহলে বেগুনি আর কি লাল, বেগুনি আর লাল হচ্ছে তোমার কি প্রান্তিক, বেনিয়া সহকলা, তাহলে বেগুনি আর লাল, তাহলে বেগুনি আর লাল তোমার কি কারেক্ট আনসার। আচ্ছা, বলছে পরিবাহীর রোধের অনন্যক কি? রোধ মানে কি বলো থাকে? রোধ মানে বাধা, মানে তুমি একটা রাস্তাতে যাচ্ছ, রাস্তার মধ্যে অনেক মানে কাকড় রয়েছে, মানে কাটাকুটি রয়েছে, কাটা রয়েছে আর কি, মানে গাছগাছালি মনে করে পড়ে আছে, কাটা রয়েছে, তাহলে তোমার যেতে অসুবিধা হবে, তুমি বাধা বেশি পাবে, তোমার পায়ে লাগবে, তাহলে সেটাকে বলে বাধা। রোধ মানে বাধা, মানে খুব সচ্ছলভাবে যাওয়া যাবে না, সেটাকে বলে রোধ। রোধের অনন্যক মানে কি তাহলে? তবে রাস্তাটা খুবই ক্লিয়ার রয়েছে, খুবই তুমি স্মুথলি তুমি যেতে পারবে, মানে গাড়ি নিয়ে যদি যাও তুমি স্মুথ চলে যাবে, তুমি হেঁটে যাবে তুমি স্মুথ চলে যাবে, মানে সেখানে কোনো বাধা নেই, বুঝতে পারলে? তাহলে সেটাকে বলে কি রোধের অনন্যক। রোধের অনন্যককে বলে আমরা পরিবাহিতা, পরিবাহিতা বাংলায় বলা হয়ে থাকে পরিবাহিতা, ঠিক আছে। এখান থেকে আরেকটা কনসেপ্ট তোমাদের বুঝিয়ে দিই, তোমরা সবাই ওহমের সূত্র পড়েছো নিশ্চয়ই। ওহমের সূত্র কি বলে? ধরো একটা তার রয়েছে, এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে হবে, তো বলছে দুই প্রান্তে তুমি বিভব প্রভেদ অ্যাপ্লাই করছো, ভিএ একটা প্রান্তে ভিবি, তো এই যে তারের মধ্যে যে কারেন্ট যে প্রবাহিত হবে এটা কার উপর ডিপেন্ড করে? তো যে তারটার যে দুই প্রান্তে যে বিভব প্রভেদ তুমি অ্যাপ্লাই করেছো সেই দুই প্রান্তে বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে। মানে ওহমের সূত্রটার স্টেটমেন্টটা ঠিক এরকম যে তাপমাত্রা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে, এখানে অনেক কিছুর মানে রয়েছে, তাপমাত্রা যদি চেঞ্জ করে যায়, এখানে যে ধরো এই যে তুমি তারটা নিয়েছো, এই যে তুমি তাপমাত্রা যদি চেঞ্জ করে দাও, কন্ডাক্টরের ক্ষেত্রে কী হয়? তাপমাত্রা ইনক্রিজ করলে পরে কি রোধ বাড়তে থাকে, তার মানে কি তাপমাত্রা যদি তুমি চেঞ্জ করো তাহলে কি তার কিন্তু রেজিস্ট্যান্স কিন্তু সেম থাকে না। কারণ কি টেম্পারেচার ইনক্রিজ করালে কি হবে? টেম্পারেচার বাড়ানোর মানে কি ওই তারটার ভেতরে যে ইলেকট্রনসগুলো রয়েছে তারা কি তার র্যান্ডমলি ছোটাছুটি করতে থাকবে, একে অপরকে প্রচুর ধাক্কা মারবে, কলিশন প্রচুর হবে, বেশি যখন কলিশন হবে মিন ফ্রি পাথ কমতে শুরু করবে, বুঝতে পারলে? তো মিন ফ্রি পাথ যখন কমবে, যখন কলিশন প্রচুর বেশি হবে, মিন ফ্রি পাথ কি এগুলো মানে ঠিক আছে, যাই হোক, মানে কলিশন বাড়তে হবে, ধাক্কাধাক্কি বেশি বাড়বে আর কি। যখন ধাক্কাধাক্কি বেশি বেড়ে যাবে তখন কি হবে? তখন বেশি রোদ উৎপন্ন হবে। সিম্পল কথা, তুমি দেখো না, তুমি রাস্তাতে যখন যাও, যখন প্রচুর জ্যাম থাকে এবং মাঝে যদি কোনো জায়গাতে ঝগড়া লেগে যায়, তো
তখন কি হয়, মানে ঝগড়া লাগা মানে কি, সেখানে হাই টেম্পারেচার বেড়ে যাওয়া, সেখানে কি রোড জ্যাম হয়ে যায় না অনেকটা, তখন যাওয়া যায় না খুব সহজে, তাই না, মানে রোদ বেড়ে যায়, বুঝতে পারলে। তো তাই বলছে তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা যদি অপরিবর্তিত থাকে, অন্যান্য ভৌত অবস্থা মিন্স মানে যে তুমি তামার তার নিয়েছো, সেটাকে যদি অন্য কিছু দিয়ে যদি তুমি মেল্টিং সংক্র ধাতু যদি তুমি না তৈরি করো, ঠিক আছে, তাই বলছো অন্যান্য ভৌত অবস্থা মাস ফাস যদি সব কিছু যদি সেম থাকে, তাহলে তার মধ্যে যে প্রবাহিত প্রবাহ মাত্রা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদের সাথে সমানুপাতিক হবে। তার মানে আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি, এইটা বলছে ওহমের সূত্র। ভি প্রপোর্শনাল টু আই কিন্তু না, তোমরা হয়তো জানো ভি ইজিক্যাল টু আই আর হয়, মানে তোমরা হয়তো অনেকে বলো যে ভি প্রপোর্শনাল টু আই, এটা কিন্তু রং স্টেটমেন্ট, ওহম কিন্তু ভাই এটা বলেনি। হ্যাঁ, কেন এটা হয় না সেটা নিশ্চয়ই তোমরা জানো, না হলেও আমি বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি যখন কোনো কিছু ইকুয়েশন লেখা হয় তখন যেটা হয় আর কি, ধরো তুমি লিখছো ওয়াই ইজিক্যাল টু এম এক্স, এই যে ইকুয়েশনে আমি লিখলাম, এই ইকুয়েশনে খুব একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে, সেটা কি, এই যে বাঁদিকে যে টার্মটা তুমি লিখছো, এইটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট প্যারামিটার, মানে এবারটা এক্সের উপর ডিপেন্ড করে, মানে এক্সের ভ্যালু চেঞ্জ করলে ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ হবে, বুঝতে পারলে, মানে এরকম নয় ওয়াইয়ের ভ্যালু চেঞ্জ করলে এক্সের ভ্যালু চেঞ্জ হবে, এটা কিন্তু নয়, কারণ বাঁদিকে যে থাকে সে হচ্ছে ডিপেন্ড করে, ডান দিকে যে থাকে সে কিন্তু কারোর উপর ডিপেন্ড করে না, এ হচ্ছে তোমার ইনডিপেন্ডেন্ট, বুঝতে পারলে, এক্স তোমার ইনডিপেন্ডেন্ট প্যারামিটার বা ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলস, তাহলে বাঁ দিকে যেটা থাকে সেটা কি ডিপেন্ডেন্ট, ডান দিকে থাকে যেটা কি সেটা ইনডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা প্যারামিটার, যা খুশি বলো, অসুবিধা কিছু নাই। মানে এটা হয়তো তুমি এক্স লিখছো বলে তুমি বলবে যে না ভাই আমি এক্স ইকাল টু ওয়াই বাই এম লিখবো, অসুবিধা কী আছে, হ্যাঁ অসুবিধা কিছু নেই, কিন্তু ফিজিক্স যেটা বলছে এটা হচ্ছে তোমার কি বাদিকেরটা ডিপেন্ডেন্ট। এবার তোমার কথা আমি জিনিসটা বোঝাই, এরকমভাবে যদি বলি আমি এক্স টু দি পাওয়ার 100 রয়েছে, এক্স টু দি পাওয়ার 100 রয়েছে, তখন তুমি লিখতে পারবে এক্স ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 100 ইকাল টু ওয়াই বাই এম, তখন এক্স ইকাল টু ওয়াই বাই এম টু দি পাওয়ার 1/100, তাই না। তার মানে কি তুমি সেখান থেকে কিন্তু এক্সের ভ্যালু কিন্তু বের করতে পারবে না ওয়াইয়ের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য, তাই না, বাট এখানে এক্সের একটা পার্টিকুলার ভ্যালুর জন্য কিন্তু তুমি ইজিলি ওয়াইয়ের ভ্যালু বের করতে পারবে, তাই না। তাই বলি আমরা কি ওয়াইটা কি এক্সের উপর ডিপেন্ড করে, এটাই ফিজিক্স, বুঝতে পারলে, এটাই ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, এই জিনিসটাই কিন্তু ওহমও ফলো করেছিল, মানে ওহম কিন্তু এটা ভুলে যায়নি, ভুলে গিয়ে উনি এটা লিখে দিল হুট করে না যে পোটেনশিয়াল প্রপোর্শনাল টু কারেন্ট, এটা কিন্তু তিনি লেখেননি, এই জিনিসটাকে তিনি ফলো করেছিলেন, তিনি জানতেন, তার জন্য তিনি একটা গ্রেট সায়েন্টিস্ট। ওকে, আচ্ছা, তো দেখো এই যে আমরা কারেন্টের যে ফ্লোটা পড়ছি, এটাকে তুমি একটা এক্সাম্পল দিয়ে তুমি ভাবতে পারো, এটা কম্পেয়ার তুমি করতে পারো, দেখবে জলের যে ফ্লোটা হয় সেটা কি হয় সবসময় উপর থেকে নিচের দিকে হয়, মানে হাই টেম্পারেচার হায়ার পয়েন্ট থেকে লোয়ার পয়েন্টের দিকে জলের ফ্লো হয়, মানে হাইট যার বেশি হবে, বেশি হাইট থেকে লো হাইটের দিকে জল ফ্লো করে, সবসময় তাই হয়। তাহলে হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করে জলের ফ্লোটা। এবার আমি কম্পেয়ার করতে পারি জলের ফ্লোটাকে কারেন্টের সাথে, কারেন্টের ফ্লো মিনস জলের ফ্লো, হাইটের ডিফারেন্স মিন পোটেনশিয়াল ডিফারেন্স, তাই না। তাহলে জলের যে ফ্লোটা হয় হাইটের ডিফারেন্সের দরুন, একই রকম ব্যাপার কারেন্টের যে ফ্লোটা হবে কি পোটেনশিয়াল ডিফারেন্সের দরুন। দেখো হাইটের ডিফারেন্স যদি তুমি 0 করে দাও, মানে দুটো পয়েন্টের হাইট যদি সেম করে দাও, তাহলে জলটা কিন্তু ফ্লো করে না, তাই না, যদি না তুমি বাইরে থেকে তুমি ধাক্কা মারো, তাহলে হাইটের ডিফারেন্স যদি তুমি 0 করে দাও তাহলে কিন্তু জল আর ফ্লো করবে না, তাহলে হাইটের ডিফারেন্সের উপর ডিপেন্ড করছে জলের ফ্লোটা, তাই না। তাহলে ডিপেন্ডেন্টকে ইন্ডিপেন্ডেন্টকে, তাহলে হাইটের ডিফারেন্সটা ইনডিপেন্ডেন্ট, কারণ এটা কারোর উপর ডিপেন্ড করছে না, এটা আমি চেঞ্জ করিয়ে দিলাম, তার ফলে কি জলের ফ্লোটা ডিপেন্ড করে গেল হাইটের ডিফারেন্সের উপর, হাইটের ডিফারেন্স বাড়ালে পরে কি জলের ফ্লোটা হচ্ছে, তাহলে জলের ফ্লোটা ডিপেন্ড করছে হাইটের ডিফারেন্সের উপরে, তাহলে জলের ফ্লোটা বাদিকে হওয়া দরকার আর হাইটের ডিফারেন্সটা ডান দিকে হওয়া দরকার, ঠিক আছে বুঝলাম। সেটা কম্পেয়ার করে আমি যদি ওহমের সূত্রে বলার চেষ্টা করি, তাহলে বলবো ভাই কারেন্টের ফ্লোটা ডিপেন্ড করবে পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে, পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স যত বাড়াবো তত বেশি কারেন্ট ফ্লো করবে, তাই নাকি। তাহলে কারেন্টটা ডিপেন্ড করছে পোটেনশিয়াল ডিফারেন্সের উপরে, তাহলে কারেন্টটা ডিপেন্ডেন্ট, তাই না, তাহলে কারেন্টটাকে বাঁদিকে লিখবো, আর যে ভোল্টেজটা ইন্ডিপেন্ডেন্ট, তাই ভোল্টেজটাকে বাঁদিকে লিখবো। ওহম সেটাই লিখেছিলেন যে আই প্রপোর্শনাল টু ভি এ মাইনাস ভিবি, বা সিম্পলি তুমি ভি বলতে পারো। ওকে, এখান থেকে সমানুপাতিক তুলে একটা কনস্ট্যান্ট আছে, সেটা কি হয় আই ইকুয়াল টু জি ইন্টু ভি, এই জিটাকে বলা হয় পরিবাহিতা,
মানে খুব সহজেই সচলভাবে খুব সুন্দরভাবে কারেন্ট ফ্লো করতে পারবে। বুঝতে পারলে? এখান থেকে তুমি যদি অনন্যকটা দেখো, মানে ভি ইজ ইকাল টু 1/g ইন্টু আই দেখো, তাহলে 1/g এই যে পরিবাহিতার যে অনন্যক, মানে যেখানে সচ্ছল হয় তুমি যেতে পারবে না, সেটাকে তুমি বাধা বলবে। তো ভি ইজ ইকাল টু আর ইন্টু আই, তাহলে আর মানে কি 1/g, জি হচ্ছে তোমার পরিবাহিতা, কন্ডাক্ট্যান্স, আর দিস ইজ রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে বাধা, কন্ডাক্ট্যান্স পরিবাহিতা। বুঝতে পারলে? এইভাবে ওহমের সূত্রটা আসে, তোমরা নিশ্চয়ই জানো। আচ্ছা, ক্লিয়ার হলো ব্যাপারটা? ওকে, নেক্সট কোশ্চেন দেখো। আচ্ছা ঠিক আছে, যে ক্ষার ধাতুগুলির সঠিক ইলেকট্রন বিন্যাস দেখো। আচ্ছা, ক্ষার ধাতুগুলির ক্ষেত্রে যেটা হয়, যেরকম ধরো একটা সোডিয়াম, পটাশিয়াম, সোডিয়াম এগুলো ক্ষার ধাতু হয়। সোডিয়ামের ক্ষেত্রে 11, এদের ক্ষেত্রে যে ইলেকট্রন বিন্যাসগুলো হয় সেটা কেমন হয় একটা করে দেখো, তাহলে তুমি বুঝতে পারবে। 1s2, 2s2, 2p6, 3s1, কারণ 11টা রয়েছে, 2 2 10, সরি 2 2 4, 4 6 10 আর 1 11 হলো। তাহলে ইলেকট্রন বিন্যাসটা কেমন হচ্ছে দেখো, বাইরের কক্ষে কিন্তু একটা ইলেকট্রন থাকতেই হবে। মানে এটাকে যদি তুমি এদের ফর্মে যদি লেখো, তাহলে তুমি এরকম লিখবে, মানে 1s, মানে 1 হচ্ছে তোমার, মানে এনটা কি অরবিট, তাই না? একটা অরবিটে, ফার্স্ট অরবিটে দুটো ইলেকট্রন থাকে। এবার দুইটা কি, দুইটা রিপ্রেজেন্ট করে অরবিট নাম্বার, ওকে, এন প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। আর এই যে এস পি এগুলো কি অরবাইটাল কোয়ান্টাম নাম্বার, রাইট? এল, স্মল এলকে রিপ্রেজেন্ট করে। এগুলো জানো কি জানো না জানি না, না জানলে আস্তে আস্তে শিখবে হয়তো, ঠিক আছে? আমি এখানে আর বলছি না, কারণ এটাই একটা মানে পুরো হিউজ একটা বড় একটা চ্যাপ্টার, মানে টপিক একটা, ঠিক আছে? তবে যাই হোক, তো এই যে এস মানে অ্যাকচুয়ালি এল এর ভ্যালু যদি তোমার 0 1 2 এরকম হয়, 0 মানে এস হয়, এটা মানে পি হয়, এটা মানে ডি হয়, এটা অরবিটাল কোয়ান্টাম নাম্বার বলে থাকি আমরা। হাইড্রোজেন অ্যাটম যখন সলভ করি আমরা, তখন এগুলো পাই আমরা, ওকে, কোয়ান্টাম মেকানিক্স দিয়ে আমরা যখন সলভ করি, তো এস পি ডি এরকম পাই। যাই হোক, তো এই যে 2p মানে 2s 2p, এটা হচ্ছে একটা অরবিট, এটা মিলে তাহলে এই অরবিটে কতগুলো রয়েছে দেখো, 8খানা রয়েছে। নেক্সট যে এটা একটা অরবিট, 3 নম্বর অরবিট, মানে এটা আমরা কি পাই যে মানে এন ইজ ইকুয়াল টু 1 মানে কি কে, 1 মানে যে বলি না আমরা কে সেল, কে অরবিট বলি আমরা, তাই না? ওইরকম পাই আমরা। এখানে 1, তার মানে কি এইটা হওয়া দরকার, তাহলে কি 2,8,1, তাহলে এটা তোমার আনসার হবে, ওকে। মানে ক্ষার ধাতুগুলোর ক্ষেত্রে বাইরের কক্ষে একটা করে ইলেকট্রন থাকবে, এটা সবার ক্ষেত্রে। যেরকম তুমি যদি লিথিয়াম নাও, এটা দেখাই লিথিয়ামের ক্ষেত্রে, লিথিয়াম 3 হয়, তাই না? এটা ক্যাপিটাল এল করে দাও, তাহলে কি 1s2, 2s1, দেখো একটা থাকে বাইরের কক্ষে। বুঝতে পারলে? এইভাবে হয়। যাই হোক, আশা করি চেষ্টা বোঝাতে পারলাম। ক্ষার ধাতুর ক্ষেত্রে বাইরের কক্ষে একটা ইলেকট্রন থাকবে, তাহলে এইটা তোমার কারেক্ট আনসার। বলছে কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা কত? কোন স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা। কার্বনটা দেখো তাহলে কেমন হয়, কার্বন ইলেকট্রন বিন্যাস করো। কার্বন মানে 6, 1s2, 2s2, 2p2 হবে, কারণ 6টা, 2 2 4, 4 2 6। তাহলে দেখো যে সেকেন্ড যে অরবিটটা, সেকেন্ড অরবিটে কতগুলো রয়েছে, 4খানা রয়েছে, তাহলে 4টা মানে 2,4, তাহলে 4টা হবে তোমার আনসার, ওকে। তাহলে স্থায়ী যৌগের কার্বনের সমযোজ্যতা, সমযোজ্যতা কথায় 4 হবে, আচ্ছা 4 অপশন। 9 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো বলছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। দেখো অ্যালকোহল তড়িৎ অবিশ্লেষ্য, ইউরিয়া এটাও তড়িৎ অবিশ্লেষ্য, তড়িতে অবিশ্লেষ্য মানে বিশ্লেষ্য হবে না আর কি, বেনজিন সবগুলি, মানে তাহলে তোমার ডি হচ্ছে তোমার কারেক্ট আনসার হবে, ওকে। মানে সবগুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। বলছে কোন পদার্থটি তাপীয় প্রসারণ বেশি। তো আমরা সবাই জানি গ্যাসের তাপীয় প্রসারণ সব থেকে বেশি হয়, তাই না? তো গ্যাসের তাপীয় প্রসারণ বেশি মানে কি, তাপ দিলে পরে বেশি এক্সপ্যানশন হবে। যে তাপীয় প্রসারণ বেশি হওয়ার অর্থ কি, তাপ দেবো বেশি এক্সপ্যান্ড করে যাবে, সেটা কি গ্যাস হবে। সিম্পল কথা, কারণ কি গ্যাসের মধ্যে কি ইন্টারমলিকুলার যে ফোর্স সেটা কি কম হয়, যেরকম তরলের ক্ষেত্রে গ্যাসের থেকে একটু বেশি হয়, কঠিনের কি তার থেকে বেশি হয়। বুঝতে পারলে? আর প্লাজমা যে স্টেট, প্লাজমা স্টেট নিয়ে আমরা স্টাডি সাধারণত করি না, এই তাপীয় প্রসারণ
ব্যাপার নেই, সো এখানে এটার কোনো ইয়ে নেই। তো তার জন্য আমরা এটা কী দেবো, গ্যাস নেবো আমরা। ওকে, আচ্ছা, প্লাজমা বলতে যেখানে আয়ন থাকে সেটা প্লাজমা স্টেট হয় আর কি। হ্যাঁ, আচ্ছা, 11 নম্বরটা কি বলছে, আলফা কণার আধান। আলফা কণাটা কি সেটা তোমাকে জানতে হবে। সো আলফা কণা, অথবা আমরা আলফাটাকে লিখে থাকি এরকম হিলিয়াম 242+। ওকে, মানে দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দেওয়া হয় আর কি। মানে শুধুমাত্র কি আলফা কণা বলতে আমি নিউক্লিয়াসটাকে জাস্ট কনসিডার করছি। ওকে, আমি 2+ দিয়ে দিয়েছি, মানে কি দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিয়েছি। আলফা মানে একটা হিলিয়াম। আমি যদি হিলিয়াম লিখি, হিলিয়ামের ক্ষেত্রে কি হয়, মানে অ্যাটমিক নাম্বার 2, তার মানে দুটো প্রোটন রয়েছে। দুটো যদি প্রোটন থাকে তাহলে নিউট্রালি আমরা কি বলবো, তার দুটো ইলেকট্রন থাকবে, তবে সেই অ্যাটমটা কি নিউট্রাল থাকবে, তবে সেটা অ্যাটম। এবার যদি আমি সাপোজ দুটো ইলেকট্রনকে তাড়িয়ে দিই, মানে ঘষলাম ধরো, দুটো ইলেকট্রন চলে গেল, তার মানে কি সেটা আয়নে পরিণত হয়ে গেল, দুটো ইলেকট্রন চলে গেল, তার মানে কি ইলেকট্রন আর নেই, শুধুমাত্র কি প্রোটনের প্রাধান্য বেশি, তার মানে সেটা কি এটা পজিটিভ আয়ন হয়ে গেল, পজিটিভ চার্জ হয়ে গেল, বুঝতে পারলে? তখন সেটাকে আমরা বলি আলফা পার্টিকেল। তাহলে আলফা পার্টিকেলের ক্ষেত্রে কি চার্জের কথা যদি বলে, তাহলে দেখো মানে ইলেকট্রনিক চার্জ হবে 2 ইলেকট্রনিক চার্জ হবে, কারণ প্রোটনের চার্জ ইলেকট্রনিক চার্জ সেম হয়, প্রোটনের চার্জটা পজিটিভ হয়, ইলেকট্রনের চার্জটা নেগেটিভ হয়। ওকে, আর মাস নাম্বার তোমার 4 হবে। এখানে কি জানতে চাইছে, আধান। তাহলে আধান কি, আলফা কোন আধান কি হয় ভাই, এখনই বোঝালাম ধনাত্মক হবে, তাই না? কারণ কি দেখো 2+ করে দিয়েছি, তাই ধনাত্মক, মানে এটা পজিটিভ চার্জ এটা, তাই না? দিস ইজ পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, বুঝতে পারলে? আচ্ছা, হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো, বলছে তড়িৎ প্রবাহ মাত্রার একক কি? দেখো, তড়িৎ প্রবাহ মাত্রার একক হচ্ছে তোমার অ্যাম্পিয়ার, বিজ্ঞানী অ্যাম্পিয়ার। হ্যাঁ, এখানে সবগুলো বলে দিই। কুলম, চার্জের একক হচ্ছে তোমার কুলম, দিস ইজ ইউনিট অফ চার্জ। ওকে, ভোল্ট, এটা তোমার ভোল্টেজ, ভোল্টেজ এটা তোমার কারেন্ট বললাম, বা যেটাকে তোমরা প্রবাহ মাত্রা হিসেবে চিনে থাকো। আর ওহম, ওহম হচ্ছে তোমার কি রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্স। ওকে, এগুলো সব জানো তোমরা নিশ্চয়ই। আচ্ছা, বলছে তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত গ্যাস H2S, তাই না? তীব্র ঝাঁঝালো গন্ধযুক্ত, একদম বাজে গ্যাস H2S। আচ্ছা, তাহলে দেখো H2S দিয়ে কিন্তু অনেক প্রশ্ন আসছে বড়, তাই না? খুব ইন্টারেস্টিং। বলছে অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কে? বক্সাইট। অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক কি? বক্সাইট। তোমরা আমাকে কমেন্ট করে জানাও বক্সাইটের সংকেত কী, ঠিক আছে? এটা কিন্তু অনেকবার পড়ানো হয়েছে, তো আমাকে বক্সাইটের সংকেত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি কিন্তু এখানে লিখবো না। আর তোমরা এই যে জিঙ্ক ব্লেড, হিমাটাইট, ম্যাগনেটাইট, এগুলোর কিন্তু সংকেত আমাকে অবশ্যই জানাবে, ঠিক আছে? কমেন্ট করে জানাবে আমাকে, আর না যদি জানো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই বলে দেবো। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেনটা কী বলছে দেখো, পরীক্ষাগারে প্রথম আবিষ্কৃত জৈব যৌগ কোনটি? ইউরিয়া ভাই, ইউরিয়াকে প্রথম আবিষ্কার করা হয়েছিল। ওকে, এটা আমাদের কি ফার্স্ট জৈব যৌগ। এর সংকেতটা কি তোমরা এটাও জানো নিশ্চয়ই, নাজদোসিও, নাজদো, নাজদোসিও, নাজদো, নাজদোসিও, নাজদো। ওকে, নাজদোসিও, নাজদো, অথবা এটাকে অনেকে এরকমও লিখে থাকি আমরা, CONH। ওকে, নাজদোসিও, নাজদো, এটা তোমার ইউরিয়ার সংকেত। ক্লিয়ার হয়েছে জিনিসটা? তো এইভাবে তোমার কিন্তু প্রবলেমগুলো বুঝে বুঝে সব করতে হবে। ওকে, হ্যাঁ, তো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সো থ্যাংক ইউ।